বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে না আপনার সাথে। আপনারা দরজা খুলে আমরা কয়েকজন যাব। প্রথমত আমরা দেখেছি যে 15 বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার না থাকা, কথা বলার অধিকার না থাকা, অর্থনীতি প্রবলভাবে চাপের রেখেছিল বাংলাদেশের সাধারণ মানুষকে। এছাড়াও ইন্ডিয়ার সাথে বিভিন্ন চুক্তি, সেখানে আমাদের ক্ষমতার ব্যবস্থা না থাকা ইত্যাদির সাথে সাথে দেশের সম্পদ লুণ্ঠন, পাচার, এগুলো সবই কিন্তু খুব ওপেনলি এসেছে। গত 15 বছরে আমরা এই সম্পর্কে ধীরে ধীরে আমাদের নলেজ হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে কি চলছিল। বাংলাদেশ সরকারে যারা ছিলেন তাদের মাধ্যমে এক ধরনের নেক্সাস ছিল, একটা দুর্নীতির নেক্সাস, একে অপরের দুর্নীতিকে ঢাকা দেওয়ার নেক্সাস, এবং তার সাথে এই পুরো ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য গুম, খুন, হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত জিনিসের সহায়তা তারা নিয়েছে যাতে মানুষের মধ্যে এক ধরনের ভয়ের পরিস্থিতি তারা বজায় রাখতে পারে। তো এই সমস্ত কিছুই ছিল। সুতরাং 15 বছরে হয়নি, এই সময় কেন হলো, এরকম প্রশ্ন আসতে পারে। নানান রকম উত্তর থাকতে পারে সেটার। যেমন ধরেন 18 সালে নির্বাচনের আগে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনকে প্রবলভাবে দমন করা হয়েছে, কিন্তু আবার নির্বাচনের পরে এসে কিন্তু এরকম এত বড় আন্দোলন দেখা যায়নি। কিন্তু 24-এ এসে আমরা যেটা দেখলাম যে 24-এ নির্বাচনের পরে আমাদের একটা আশঙ্কা ছিল যে নির্বাচনের পরে আন্দোলন দমনে সরকার হয়তো অনেক বেশি নিষ্ঠুর হবে, এবং সেই আশঙ্কাটা আসলে পরবর্তীতে আমরা দেখেছি যে সত্যি হয়েছে। এবং তাদের যে ঔদ্ধত্য, এবং তারা যেহেতু এরকম ভয়ঙ্কর কতগুলো নির্বাচন যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না, সেই নির্বাচনগুলোকে করে করে তাদের আসলে এই আত্মবিশ্বাস এবং মানে আমি বলবো অতি আত্মবিশ্বাস এবং এক ধরনের ঔদ্ধত্য তৈরি হয়েছিল। তার সাথে এত বড় যে স্ট্রাকচার যেটা নিয়মিত তারা দুর্নীতি করার জন্য ব্যবহার করতো, সেই স্ট্রাকচারকে ধসে পড়তে দেয়া তাদের ইন্টারেস্টের পক্ষে ছিল না। তাদের খুবই তাদের স্বার্থে অনেক লেগে যেত, অনেক মানুষের স্বার্থ। সুতরাং এটাকে কোনোভাবে তারা নড়চড় করতে দিতে চায়নি, এবং তারা ভেবেছিল যে তারা এবারও এই আন্দোলনকে দমন করতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে যত মানুষকে হত্যা করেছে তত আরও নতুন করে বেশি মানুষ বেরিয়ে এসেছে। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের গবেষণায় বলা যায়, অনেক সময় বলা হয় যে দু ধরনের প্রতিক্রিয়াই হতে পারে। মানুষকে যখন হত্যা করা হয় কোনো আন্দোলনে অংশ নেওয়ার জন্য, তখন মানুষ হয় ঘরের ভেতর ঢুকে যায় ভয় পেয়ে, অথবা আরও বেশি সংখ্যক মানুষ নেমে আসে। আমরা দ্বিতীয়টি ঘটতে দেখলাম এবার বাংলাদেশে, এবং আমার কাছে মনে হয়েছে যে জনগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার যে ব্যাপারটা সেটাই ঘটেছে, এবং শিক্ষকরা রাস্তায় নেমেছেন প্রথমে। তারপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন জনতার বিভিন্ন অংশ, রিকশাওয়ালা, চা শ্রমিক, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা হয়তো ছোট ছোট দোকান চালান, সেই সমস্ত মানুষেরা, এমনকি ওয়াইফাই যাদের মানে যারা দোকানের ওয়াইফাই পর্যন্ত তারা উন্মুক্ত করে দিয়ে ছাত্র জনতার পাশে ছিল। এই যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা এই জুলাই মাসটাতে যেতে দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে যে আসলে জনগণের এছাড়া আর কোনো পথ ছিল না। কারণ যখন আপনার নিজের লোকেরা খুন হয়ে যায় এবং আপনি কোনোভাবে সেটা থামাতে পারেন না, তখন আপনার মনে হবে যে যারা খুন করছে তাদেরকে সরিয়ে দেওয়া ছাড়া আসলে আর কোনো রাস্তা নাই। সেই কারণেই আসলে মানুষ এইভাবে রাস্তায় নেমে এসেছিল বলে আমার মনে হয়। তার সাথে যুক্ত করেন যে আর যা কিছু আমাদের স্ট্রাকচারাল যে ফ্যাক্টরগুলো, কাঠামোগত যে ফ্যাক্টরগুলোর কথা শুরুতে বললাম, সমস্ত কিছু মিলেই হয়েছে। একটা যে কোনো ঘটনা ঘটলে আসলে সবসময় গণ-অভ্যুত্থান হয় না। কেউ কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমরা 18 সালেও যখন এই লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদেরকে মারা হয়েছে, তখনও আমরাই কিন্তু সামনে নেমেছি, এবং আমরা নিপীড়ন বিরোধী শিক্ষক নাম দিয়ে আমরা পদযাত্রা করেছি, শহীদ মিনারে গেছি, অপরাজেয় বাংলায় সমাবেশ করেছি। সেই সময়কার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তখনও শিক্ষক নেটওয়ার্কে এটার আয়োজক ছিল। সামনে পিছনে অনেক সময় সাদা দলের শিক্ষকরা এসে দাঁড়াতেন, সাইডে দাঁড়াতেন, কিন্তু আয়োজকটা শিক্ষক নেটওয়ার্কে হতো, কারণ ওনারা ভয় পেতেন যে ওনাদেরকে ধরে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। বা কী কারণে করতেন না সেটা আমি জানি না, আমার আসলে এটা সম্পর্কে মন্তব্য করা ঠিক না। ওনাদেরকে জিজ্ঞেস করা উচিত ওনারা কেন করেননি। তবে আমরা আন্দাজ করি হয়তো বা ওনাদের উপর চাপ আসবে সেই জন্য করেননি। আর আমরা আসলে সবসময় সংখ্যায় কম হলেও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, সুতরাং অ্যাটলিস্ট আমাদের নৈতিক জোরটা ছিল। আর ধরেন শিক্ষক হিসেবে আমার ছাত্রের উপর আক্রমণ হচ্ছে, এই সময় আমি বসে থাকবো কিভাবে? আর যেখানে 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে 16ই জুলাই, আমরা যখন জেনে গেছি এটা, এরপরে তো আসলে বসে থাকার কোনো উপায়ই ছিল না আমাদের। ধরেন আমরা 15 তারিখেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যে মিটিংটি হয়েছিল অনলাইনে, 15ই জুলাই সন্ধ্যায় আমরা ডিসাইড করে ফেলি যে আমাদের 17 জুলাই এখানে সমাবেশ হবে।
16ই জুলাই আমরা ক্যাম্পাসে আসি এবং দেখি এখানে আমাদের ছাত্ররা, জগন্নাথের ছাত্ররা গুলি খেয়ে খেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছে। সেদিন রাতে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই ছিলাম। ফেরত যেয়ে তখন আমরা বুঝে যাই যে আসলে এটার আর কোনো রাস্তা নাই। আমাদের ছাত্ররা গুলি খাচ্ছে, 6 জন অলরেডি শহীদ হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে শিক্ষক হিসেবে আপনি কি, মানুষ হিসেবে তো ঘরে বসে থাকার মতো অবস্থা থাকে না। তো 17ই জুলাই আমাদের সেই প্রোগ্রামটা ছিল এবং আমাদের প্রচুর বাধা পার হয়ে এখানে আসতে হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা ওই দিন রাতেই খবর পাই যে আমাদের একজন ছাত্রকে ধরে রাখা হয়েছে, তাকে ছাড়িয়ে আনবো সেটাও আমাদের সিদ্ধান্তের মধ্যেই ছিল, কিন্তু আমরা আসলে সবাইকে বলি নাই, কারণ তখন আমরা আসলে জানতাম না কে কার পক্ষে কাজ করছে। আর ফ্যাসিবাদের কাঠামোটা এত স্ট্রং যে আসলে এটা বোঝাও সম্ভব ছিল না যে মিডিয়া কার পক্ষে। আমরা আসলে মিডিয়াকে কখনো কিছু জানাতাম না, আমরা আমাদের মতো কাজ করতাম, মিডিয়া পরবর্তীতে আমাদেরকে নিউজে আনতো। সুতরাং ওই দিন আমরা এখানে এসে সকলে মিলে, সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল কিন্তু আমরা সিদ্ধান্তটা জানাই হচ্ছে মিছিল শুরু করার পরে। আমরা মিছিল করে যাচ্ছিলাম শাহবাগে, আমরা বলেছিলাম শাহবাগে আমাদের অনেক শিক্ষকরা আটকা পড়ে গেছেন, ওনাদেরকে নিয়ে আসবো। তখন আমরা বলি যে শাহবাগ থানায় আমাদের ছাত্র আটকা আছে। আমরা জানতাম একজন ছাত্র আটকা পড়ে গেছেন, কিন্তু ওখানে ভেতরে ঢোকার পর বুঝতে পারি যে ওখানে 2 জন আটকা পড়ে আছে। তখন আমরা 2 জনকে ছাড়িয়ে নিয়ে বের হই এবং তারপরে এখানে সমাবেশটা করেছিলাম। বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবেন আপনার সাথে, আপনারা দরজা খুলে যে আমরা কয়েকজন যাব, আমাদের ছাত্র ভেতরে ভাই ভাই ওই জায়গা বাবা মার কি যায় আপনারা বোঝেন। আর কি করতাম, না গিয়ে করতামটা কি সেটা আমাকে বলেন। মানে আমাদের বিশ্ববিদ্যালয়েরই তো 3 জন শিক্ষার্থী ছিল। এখন আমরা যেহেতু শাহবাগে গিয়ে 2 জনকে ছাড়িয়েছি, আমরা ডিবিতে যখন ওদেরকে ধরে নিয়ে গেছে, আমাদের মনে হয়েছে যে আমরা যদি অ্যাটলিস্ট একটা কিছু না করি, না আমরা যদি এখন ওখানে যে কিছু একটা করি তাতেই একটা নিউজ হবে। এই নিউজটা জরুরি, যাতে ওদেরকে মেরে না ফেলে, যাতে ওদেরকে গুম করে না ফেলে, কারণ এটা তো সেকেন্ড টাইম ধরে নিয়ে গেছে। প্রথমবার ধরে নিয়ে গেছে তখন তো আমরা বুঝে ওঠার আগেই আচ্ছা ওদেরকে আবার ফেরত দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার যখন ধরে নিয়ে গেছে আমরা জানতে পারছি যে ওরা ওইখানে আছে এবং বলা হচ্ছে খুবই আশ্চর্য কথা যে ওখানে নাকি নিরাপত্তা হেফাজতে রেখেছে, যেগুলো খুবই অদ্ভুত। তো আমাদের মনে হয়েছিল আমরা যদি ওখানে না পৌঁছাই তাহলে ওদের কিছু একটা হয়ে যাবে। এটা খুব একটা মানে ধরেন ওখানে যাদের 3 জনকে রাখা হয়েছিল, আসিফ, নাহিদ আর বাকের মনে হয় না, এই 3 জনের মধ্যে আমি নাহিদকে ছাড়া কিন্তু কাউকে এর আগে কোনোদিন দেখিও নাই। এবং আমাদের বেশিরভাগেরই সেই সেরকম কোনো অভিজ্ঞতাই ছিল না, ওদেরকে চিনতাম না। আমরা নাহিদকে চিনতাম কারণ আমার ক্লাসরুমের ছাত্র ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল ওই সময় একটা স্ট্যান্ড নেওয়া, একটা অবস্থান ঘোষণা করা, এবং আমাদের অবস্থান নেওয়াটা যে সঠিক ছিল সেই সময় সেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি। কিন্তু আমরা এটা কোনো চিন্তা করে স্ট্র্যাটেজিক্যালি করেছি এমন না। ওই দিন আমরা সবাই দেখা করেছি, কারণ আপনারা জানেন তখন ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, সবাই সার্ভেলেন্সে হাজার হাজার ছেলেমেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি একটা স্টেটমেন্ট না দিতে পারি, যে স্টেটমেন্টটা নানাভাবে লোককে ধাক্কা দিবে, তাহলে তো আসলে ওদের সাথে সাথে বাদবাকি হাজার হাজার ছেলে মেয়েদেরও নিরাপত্তাটা অনিশ্চিত হয়ে যায়। তখন আমরা 10-12 জন এক জায়গায় হই এবং ওখানে বসে সিদ্ধান্ত নিই, ওখান থেকেই আমরা আসি। আমরা কাউকে জানাই পর্যন্ত নাই, কারণ আমরা মিডিয়াকে বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম মিডিয়াকে বললে মিডিয়া পুলিশকে জানিয়ে দেবে। এবং আমরা শুধু 2টো পত্রিকাকে বলেছিলাম, একটা প্রথম আলো আর একটা ডেইলি স্টার। তার সাথে আমরা যাওয়ার পথে আমাদের সাথে নিউ এজে একটা ফটোগ্রাফারের দেখা হয়, আমরা তাকে ডেকে নিয়ে যাই যে আপনি আসেন। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যে ওনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই সারপ্রাইজটা আমরা দিতে পেরেছিলাম, কারণ আমরা যাওয়ার পর উনি বুঝতে পারেন নাই কি করবেন আমাদের সাথে। সো আমরা জানতাম যে উনি অনেকক্ষণ থাকবেন, কিন্তু আমাদের খবর পাওয়ার পরে তখন ডিবির যিনি প্রধান ছিলেন, খুবই কুখ্যাত মানুষ, ওনাকে সকলে চেনেন, তো উনি তখন তাড়াহুড়া করে বের হয়ে চলে যান।
এবং আমাদের মনেই হয়েছিল যে আমরা যাওয়াটা উনি আসলে এক্সপেক্ট করেন নাই, এবং এটা পরবর্তীতে নিউজ হয় এবং এর একটা প্রভাব নিশ্চয়ই ছিল। ওদের ছাড়ার ক্ষেত্রে আমি বলবো একা কেউ কিছু করে নাই, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আইনজীবীরাও কিন্তু একটা রিট করেছিলেন এবং অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করেছে, বিদেশে বসে ডায়াসপোরা কমিউনিটি চেষ্টা করেছে। আমার মনে হয় আমরা সবাই যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে এই ছেলে মেয়েগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলাম, কারণ আমাদের মনে হচ্ছিল যে ওরা চেঞ্জ আনবে। সেই কারণে সবাই, বাংলাদেশের মানুষ শুধু না, ডায়াসপোরাও কিন্তু অনেক কাজ করেছেন এই সময়। জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে কোনো হোমোজেনাস বস্তু না, এটা একটা কোনো আকাঙ্ক্ষা না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যে আকাঙ্ক্ষা নিয়ে গেছি আপনি হয়তো সেই আকাঙ্ক্ষা নিয়ে যান নাই, তাহলে এক একজনের এক এক রকম আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষাকে এক জায়গায় আনবো কীভাবে, সেটা একটা বড় চিন্তার বিষয়। এবং সেই আকাঙ্ক্ষার জায়গাটা একসাথে হয়নি বলেই এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের কনসেনসাস বা মতৈক্যতে আমরা পৌঁছাতে পারছি না। তবে আমার কাছে আমার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে সরকারের কাছে আমার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমার পূরণ হয়নি। আমার সরকারকে যথেষ্ট শক্তভাবে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা রক্ষায় কাজ করছে এরকম মনে হয়নি। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা প্রথাগত রাজনীতি করছেন এবং তারা জুলাইয়ের এই অভূতপূর্ব যে পরিবর্তনের সুযোগ আমাদের সামনে এনে দিয়েছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জাগরণ এনে দিয়েছিল, সেই শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, ব্যবহার আমি খারাপ অর্থে বলছি না, আমি ভালো অর্থে বলছি, যে তাদের এই জাগরণকে কাজে লাগিয়ে তো বাংলাদেশের অনেক উন্নতি করা যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রথাগত রাস্তায় হাঁটছে এবং তারা ওই চেঞ্জটাকে কাজে লাগাতে পারছে না, এবং কাজে লাগানোর মাইন্ডসেটটাও তাদের আছে বলে আমার মনে হয় না। তবে ভালো যে দুটো দিক আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনগণের মধ্যে এক ধরনের অভূতপূর্ব জাগরণ কিন্তু আছে। জনগণের মধ্যে এমন অংশ রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে এমন অংশ রয়েছে যারা এখনও সবাইকে প্রশ্ন করে যাচ্ছে। এই প্রশ্ন করাটা টিকিয়ে রাখাটা খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে নারীদের মধ্যে যারা, আমরা দেখেছি আন্দোলনে সবসময় নারীরা সামনে থাকে কিন্তু আন্দোলন শেষে তারা ফেরত চলে যায়, এই জিনিসটা এবার ঘটে নাই। এবার নারীরা সমস্ত প্রতিবন্ধকতাকে মানে ডিল করে, এটার সাথে যুদ্ধ করে তারা কিন্তু রাজনীতিতে অ্যাক্টিভভাবে অংশ নিতে চাইছেন, এবং রাজনীতিতে তাদের এই অ্যাক্টিভভাবে অংশ নেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাকে আমি খুবই পজিটিভ অর্থে, ইতিবাচক অর্থে দেখি। এবং আমি মনে করি আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সরকার এই নারীদেরকে রাজনীতিতে টিকে থাকার ক্ষেত্রে যেটুকু লেভেল প্লেইং ফিল্ড তাদের জন্য নিশ্চিত করা প্রয়োজন সেটুকু তারা করবেন। তা না হলে কিন্তু তারা ইতিহাসে দায়ী থাকবেন এই মোমেন্টটা মিস করার।